আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা ঘাস ফড়িং নিয়ে আলোচনা করব। একদম প্রথম ক্লাস ঘাস ফড়িং এর। তো এই যে ঘাস ফড়িং, এই ঘাস ঘাস ফড়িংটা আমরা সবাই চিনি, তাই না? এটা অ্যাকচুয়ালি কোন পর্বের? এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের। এটা কোন পর্বের? এটা হচ্ছে আমাদের আর্থ্রোপোডা পর্বের। তাহলে আমরা তার ফাইলামটা জানলাম, তাই না? আমরা এটা সবাই তার ফাইলামটা জানি যে তার ফাইলামটা হচ্ছে আর্থ্রোপোডা। কেন আর্থ্রোপোডা? কারণ তুমি ঘাস ফড়িংটার দিকে যদি তাকাও, তাকায়া মানে এমনি দেখতে পারতেছো যে তার সন্ধিযুক্ত কিছু পা আছে। সন্ধিযুক্ত পা আছে, সন্ধিপদী। আর আমরা জানি আর্থ্রোপোডা মানে হচ্ছে সন্ধিপদী, তাই না? তাহলে আমরা কেন হচ্ছে আর্থ্রোপোডা? কারণ সে হচ্ছে সন্ধিপদী। সে হচ্ছে সন্ধিপদী এবং তার কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল আছে। এবং তার কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল। এক নাম্বার জিনিস গেল। তারপর আরেকটা জিনিস আমরা জুলজি ওয়ানে পড়ে আসছি যে আর্থ্রোপোডাতে অনেকগুলা ক্লাস আছে। এর মধ্যে একটা ক্লাস হচ্ছে ইনসেক্টা। এর মধ্যে একটা ক্লাস হচ্ছে ইনসেক্টা। যাদের ইনসেক্টা কাদেরকে বলা হতো? যাদের দেহটাকে তিনটা অংশে ভাগ করা হয়। কি কি? মস্তক, বক্ষ এবং উদর। মস্তক, বক্ষ এবং উদর। দেখা যায় এই যে ঘাসফড়িং, ঘাসফড়িংটার দেহটাকে তিনটা অঞ্চলে ভাগ করা যায়। এই মস্তক, এই বক্ষ, এই উদর। তাহলে তার দেহটাকে আমরা তিনটা অঞ্চলে ভাগ করতে পারি। তাই তার যে ক্লাস বা তার যে শ্রেণী, সেটাও হচ্ছে ইনসেক্টা। সেটাও কি? ইনসেক্টা। কেন এটাকে ইনসেক্টা বলা হয়? এটা একটা ক্ষয়ের প্রশ্ন। এটা আমরা টোটাল 7টা পয়েন্ট আছে, আমরা একটু পরেই দেখবো। তারপর তার একটা সাব ক্লাস আছে। মানে ইনসেক্টার কোন সাব ক্লাসের মধ্যে সে পড়ছে অ্যাকচুয়ালি? তো ইনসেক্টার যে সাব ক্লাসের মধ্যে পড়ছে সেটা হচ্ছে টেরিগোটা। সেটা কি? সেটা হচ্ছে টেরিগোটা। কেন? কারণ এটা ডানা বিশিষ্ট পতঙ্গ। তার কিন্তু ডানা আছে, 2 জোড়া ডানা আছে। তাহলে সে ডানা বিশিষ্ট পতঙ্গ। এখন চিন্তা করো যে মানে আমাদের ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা। তো আর্থ্রোপোডা পর্বের একটা শ্রেণী হচ্ছে ইনসেক্টা। ফাইন। ইনসেক্টার একটা উপশ্রেণী হচ্ছে টেরিগোটা। কেন? ডানা বিশিষ্ট। এখন ডানা হইতে পারে 1 জোড়া না 2 জোড়া। ওইটার উপরে আবার আমরা ভাগ করে ফেলতেছি তার অর্ডারটা। তাহলে এখন তার অর্ডার যদি চিন্তা করি, তার অর্ডারটা কি হবে? তার অর্ডারটা হচ্ছে অর্থোপটেরা। যেহেতু 2 জোড়া ডানা বিশিষ্ট, 2 জোড়া ডানা বিশিষ্ট, তাই এটাকে আমরা বলতেছি অর্থোপটেরা। আমরা বলতেছি অর্থোপটেরা। কেন? কারণ 2 জোড়া ডানা বিশিষ্ট, 2 জোড়া ডানা আছে। এবার তার যে গোত্র বা ফ্যামিলি, তার গোত্র বা ফ্যামিলি সেটা হচ্ছে, এই মিউট করো, সাউন্ড আসতেছে। তো এই যে ফ্যামিলি, তার ফ্যামিলিটা আগে বলা হতো অ্যাক্রিডিডা, তবে বর্তমানে বলা হয় পাইরো পাইরগোমরফিডি। পাইরগোমরফিডি। আগে কি বলা হতো? আগে বলা হতো অ্যাক্রিডিডা। আগে বলা হতো অ্যাক্রিডিডা। এটা ছিল আগে নাম তার গোত্রের। বর্তমানে হচ্ছে পাইরগোমরফিডি। কেন? কারণ সে হচ্ছে একটা রঙিন ঘাস ফড়িং। সে কি? রঙিন ঘাস ফড়িং। আচ্ছা, এখন আমরা নর্মালি তোমাদের বইয়ের মধ্যে আমরা যে ঘাস ফড়িং, তো অনেকগুলা প্রজাতি আছে পৃথিবীতে। ঘাস ফড়িং এর টোটাল 20,000 প্রজাতি আছে। 20,000 প্রজাতি আছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীতে। বাংলাদেশে 20টা প্রজাতি মেনলি পাওয়া যায়। বাংলাদেশে 20টা প্রজাতি মেনলি পাওয়া যায়। ওকে। তাহলে এখন আমরা এই যে 20 প্রজাতির মধ্যে আমরা মেনলি কোনটা নিয়ে আলোচনা করি? আমরা মেনলি করি পয়কিলোসেরাস পিকটাস। আমরা মেনলি কোনটা নিয়ে আলোচনা করি? আমরা আলোচনা করি পয়কিলোসেরাস পয়কিলোসেরাস পিকটাস। পয়কিলোসেরাস পিকটাস। তাহলে এটা হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করি সেটার স্পেসিস। তাহলে সেটার গণ কি হবে বা জেনাস? সেটার গণটা হচ্ছে পয়কিলোসেরাস। পয়কিলোসেরাস। তো এই জিনিসটা এমসিকিউর জন্য মাঝে মধ্যে আসে যে ঘাস ফড়িং এর ক্লাস কোনটা, তার ফ্যামিলি কোনটা, এমসিকিউতে আসে মাঝে মধ্যে। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু
দেখে নিব। তো এই যে ঘাস ফড়িং, এটা আমরা সবাই দেখছি। এখন আমরা একটু আগে বললাম যে এটাকে বলা হয় ইনসেক্টা ক্লাসের অন্তর্ভুক্ত, ইনসেক্টা শ্রেণীভুক্ত। কথা হচ্ছে কেন, এটা একটা ক্ষয়ের প্রশ্ন, এটা কিন্তু একটা ক্ষয়ের প্রশ্ন। তাহলে আমরা এটা শিখি, পয়েন্ট গুলো আমরা শিখি। তাহলে কি বললাম প্রশ্নটা, যে ঘাস ফড়িংকে কেন কেন ইনসেক্টা বা পতঙ্গ এর শ্রেণীভুক্ত, পতঙ্গ শ্রেণীভুক্ত। 7টা পয়েন্ট আছে, আমরা এটা মনে রাখবো। 1 নম্বর, সেটা হচ্ছে কি, সে তার যে বহিঃকঙ্কাল, তার যে বাইরের যে কঙ্কালটা, ওইটা কাইটিন নির্মিত। ওইটা কি নির্মিত? কাইটিন নির্মিত। তাহলে কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল আছে। নম্বর হচ্ছে কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল। ফাইন। 2 নম্বরের কথা হচ্ছে, যেটা একটু আগে বললাম যে ইনসেক্টাদের দেহটাকে 3টা অঞ্চলে ভাগ করা যায়। তাহলে তার দেহ 3 অঞ্চলে বিভক্ত, 3 অঞ্চলে বিভক্ত দেহ। অঞ্চলগুলা কি কি? মস্তক, বক্ষ এবং উদর। এবার আমরা এই যে ঘাস ফড়িংটার দিকে যদি তাকাই, আমরা দেখতেছি তার কিন্তু এক জোড়া অ্যান্টেনা আছে, তাই না? তার এক জোড়া অ্যান্টেনা আছে এই যে মাথার মধ্যে। আবার এক জোড়া পুঞ্জাক্ষী আছে, এইদিকে একটা পুঞ্জাক্ষী, ওই সাইড দিয়ে আরেকটা পুঞ্জাক্ষী আছে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য। এই যে মস্তক, তার এই মস্তকে এক জোড়া পুঞ্জাক্ষী, এক জোড়া পুঞ্জাক্ষী আছে, এবং এক জোড়া এবং এক জোড়া অ্যান্টেনা আছে। এক জোড়া পুঞ্জাক্ষী এবং এক জোড়া অ্যান্টেনা আছে। ফাইন। এবার দেখো তার যে এই যে তার এখানে টোটাল পা আছে কয় জোড়া দেখো তো। তার পা আছে টোটাল 3 জোড়া। এই যে এক জোড়া, এই এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া, আমরা এই সেটটা দেখতেছি। তাহলে তার এটা এটা দেখো, এই পাটা বের হইতেছে কোথা থেকে? বক্ষ দেশীয় অঞ্চল থেকে। তাহলে তার বক্ষ দেশের এখানে আমরা টোটাল 3 জোড়া পা দেখতে পাইতেছি। এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া। এটা ইনসেক্টর একটা বৈশিষ্ট্য, এটা ইনসেক্টর একটা বৈশিষ্ট্য। তাহলে কি দেখবো? আমরা দেখতেছি যে বক্ষ দেশে তার বক্ষ দেশে 3 জোড়া পা আছে। এই 3 জোড়া পা, এগুলা কি ধরনের পা? সন্ধিযুক্ত পা। তাহলে 3 জোড়া সন্ধিযুক্ত পা আছে। আর ডান আছে 2 জোড়া, একটু আগে বললাম। এবং 2 জোড়া ডানা বিদ্যমান। এবার তার কিছু অন্তর গঠন আছে, মানে একদম ভিতরের গঠন। ওগুলো আমরা যখন এই চ্যাপ্টারটা পড়বো, আস্তে আস্তে পড়বো, তখন তার যে শ্বাসক্রিয়া হয়, তার যে শ্বাসক্রিয়া হয়, তো শ্বাসক্রিয়াটা হয় ট্রাকিয়ার মাধ্যমে। একটা তার অঙ্গ আছে, সেটা হচ্ছে ট্রাকিয়া। যে ট্রাকিয়াটা অবশ্য শাখা প্রশাখা যুক্ত, এমন একটা ট্রাকিয়া যেটা হচ্ছে শাখা প্রশাখা যুক্ত, শাখা প্রশাখা যুক্ত একটা বায়ুনালী, একটা বায়ুনালী। তো এর মাধ্যমে এই যে সকল ইনসেক্টাদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে, ঘাস ফড়িং এর মধ্যে এই বৈশিষ্ট্য আছে। তার শ্বাসক্রিয়াটা হয় ট্রাকিয়ার মাধ্যমে। ট্রাকিয়া কি? শাখা প্রশাখা যুক্ত বায়ুনালী। 6 নম্বর হচ্ছে তার যে রক্ত সংবহন তন্ত্র, এটা আমরা সবাই পড়ে আসছি। তার রক্ত সংবহন তন্ত্রটা কেমন হয়? মুক্ত হয়, মুক্ত। আমরা জুলজি 1 চ্যাপ্টার পড়ে আসছি, সেখানে আমরা দেখছি রক্ত সংবহন তন্ত্র আর্থ্রোপডদের হচ্ছে মুক্ত। তারপরে লাস্ট যেটা আমরা ওইখানে পড়ে আসছিলাম, যে তাদের যে রেচন, রেচন হয় কিসের মাধ্যমে? মালপিজিয়ান নালিকার মাধ্যমে, নালিকার মাধ্যমে। ওকে, তাহলে কেন ঘাস ফড়িংকে ইনসেক্টা বলা হয়, কেন সে ইনসেক্টা বা পতঙ্গ? মেন জিনিসটা হচ্ছে 3টে অঞ্চলে ভাগ করা হয়, মস্তক, বক্ষ, উদর। এটা ছাড়াও ইনসেক্টার বাকি যা বৈশিষ্ট্য আছে সেগুলোর সাথে তার মিল আছে। কি কি? যেমন তার বহিঃকঙ্কালটা কাইটিন নির্মিত, তার দেহে এক জোড়া পুঞ্জাক্ষী আছে মস্তকে, এবং এক জোড়া অ্যান্টেনা আছে। বলতেছি, এই যে মস্তকে কি থাকে? এক জোড়া পুঞ্জাক্ষী থাকে, এক জোড়া অ্যান্টেনা থাকে। বক্ষ দেশে
তিন জোড়া সন্ধিযুক্ত পা থাকবে এবং দুই জোড়া ডানা থাকে। তার শ্বাসক্রিয়া হয় ট্রাকিয়ার মাধ্যমে। ট্রাকিয়া হচ্ছে শাখা প্রশাখা যুক্ত বায়ুনালী এবং তার রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে মুক্ত। রেচনটা হচ্ছে মালপিজিয়ান নালিকার মাধ্যমে হয়। এবার একটা প্রশ্নের অ্যান্সার দিই। মুক্ত রক্ত সংবহন তন্ত্র মানে কি? এটার মানে হচ্ছে রক্তটা দেহ গহ্বরে চলে আসে। আমাদের দেহের মধ্যে কি হয়, আমাদের দেহের মধ্যে রক্তটা রক্তনালী এবং হৃৎপিণ্ডের মধ্যেই থাকে, কোনো দেহ গহ্বরে আসে না। বা তাদের ক্ষেত্রে দেখা যায় রক্তটা সিলোমে আসে, রক্তটা দেহের গহ্বরে চলে আসে। তো এটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। ঘাসফড়িং, ঘাসফড়িং তো আমরা সবাই জানি ঘাসফড়িং অ্যাকচুয়ালি একটা তৃণভোজী প্রাণী, তাই না? এটা হচ্ছে একটা তৃণভোজী প্রাণী বা শাকাশী প্রাণী। এটা তৃণভোজীকে আরেকটা নামে ডাকা হয় শাকাশী, যেটাকে ইংলিশে বলা হয় হার্বিভোরাস। ইংলিশে বলা হয় হার্বিভোরাস প্রাণী। আমরা কি, আমরা কিন্তু অমনিভোরাস, আমরা সবকিছু খাই। আমরা ঘাস লতা পাতাও খাই, আমরা মাংসাশী, আমরা মাংসও খাই, ঠিক আছে? আর যারা তৃণভোজী বা শাকাশী তাদেরকে বলা হয় হার্বিভোরাস। কারণ কি, তারা ঘাস লতা পাতা উদ্ভিজ্জ অংশ, হ্যাঁ, এগুলা খায়। ওকে ফাইন, তাহলে তার খাদ্যটা কি আমরা বুঝতে পারলাম। এবং তারা বাস করে কোথায়? তারা অ্যাকচুয়ালি পৃথিবীর ম্যাক্সিমাম অঞ্চলে আমরা দেখি, তবে কিছু জায়গায় আমরা কম দেখি। যেমন ম্যানগ্রোভ জলাশয়ে, যেখানে মনে করো পানি উঠানামা করে। তো পানি যেসব জায়গায় উঠানামা করে ওইসব জায়গায় তাদের ডিমটা প্লাবিত হয়ে যেতে পারে, তাই ওইসব জায়গায় ঘাস ফড়িংটা কম থাকে। এছাড়া তুমি তৃণভূমি, চারণভূমি, মাঠ, মরুভূমি, জলাভূমি, অন্যান্য জায়গায় তুমি কিন্তু প্রচুর ঘাস ফড়িং দেখতে পাও। ঘাস ফড়িং প্রতিকূল পরিবেশে প্রতিকূল পরিবেশে সে একদিনে 15 কিলোমিটার পর্যন্ত যাইতে পারে এবং তখন সে মাইগ্রেটরি হয়ে যায়। মাইগ্রেটরি কি? মাইগ্রেটরি মানে হচ্ছে অন্য জায়গায় চলে যায়। মনে করো আমার এলাকায় সমস্যা হয়েছে, আমি অন্য এলাকা জায়গায় যায় বাস করব, তো তাহলে সে পরিযায়ী হয়ে যায় বা মানে মাইগ্রেটরি হয়ে যায়। যেমন ওই যে পরিযায়ী পাখি যেমন আসে শীতকালে আমাদের দেশে, এরকম। আচ্ছা, এন্ড ঘাসফড়িং আর পঙ্গপাল এটা কিন্তু মোটামুটি সেম। ঘাসফড়িং এর অনেকগুলোই প্রজাতি আছে। ঘাসফড়িং এর কিছু প্রজাতি আছে যাদেরকে আমরা বলি পঙ্গপাল। কিছু প্রজাতি আছে তাদেরকে বলা হয় পঙ্গপাল। ওকে, তাদেরকে বলা হয় পঙ্গপাল বা লোকাস্ট। কেমন? এর বহি অঙ্গ সংস্থান, তাহলে আমরা কি করতেছি, আমরা এর বহি অঙ্গ সংস্থানটা দেখব। এই ঘাসফড়িং আমরা তার কি দেখব, বহি অঙ্গ সংস্থান। অঙ্গ সংস্থান, এখন আর কেউ কথা বলো না। তো এই যে ঘাসফড়িং এর দেহটা মেনলি সরু। তার দেহটা কেমন হয়? তার দেহটা হচ্ছে সরু, লম্বাটে, অনেকটা সিলিন্ড্রিক্যাল বা বেলনাকার। এবং ঘাসফড়িং বা আর্থ্রোপোডা তারা কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে সে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। সেও কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। একটা পূর্ণাঙ্গ ঘাসফড়িং লম্বায় 8 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তাহলে সে পূর্ণাঙ্গ অবস্থায় লম্বা এবার লেংথে 8 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আর দেহের রং তার বিভিন্ন রকম রং দেখা যায়, ঠিক আছে? ঘাসফড়িং এর দেহে বিভিন্ন রকমের রঙিন ঘাসফড়িং আছে। যেমন কিছু আছে হলদে সবুজ, কিছু হতে পারে বাদামি, ঠিক আছে? তো আমরা যেটা নিয়ে মেনলি পয়কিলোসেরাস পিক্টাস, যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, যেটা নিয়ে আমরা আলোচনা করব, পয়কিলোসেরাস, এটা বানাটা কিন্তু শিখে রাখবো সবাই, হ্যাঁ। পয়কিলোসেরাস পিক্টাস, এটা কেমন? এটা হচ্ছে উজ্জ্বল নীল হলুদ। এটা হচ্ছে অনেকটা উজ্জ্বল উজ্জ্বল নীলচে হলুদ টাইপ। ফাইন, আসো এখন আমরা তার মানে বাহ্যিক অঙ্গ সংস্থান যেটা বা এক্সটার্নাল মরফোলজি যেটা, সেটা নিয়ে আস্তে আস্তে আলোচনা শুরু করি। একটু আগে বললাম তার বাইরের দেহটা কি কাইটিন যুক্ত আবরণ, তাই না? তাহলে তার যে বহিকঙ্কালটা সেটা হচ্ছে কাইটিন যুক্ত কিউটিকেলে আবৃত থাকে। কাইটিন যুক্ত কিউটিকলে, কাইটিন যুক্ত কিউটিকলে
সারা দেহ আবৃত থাকে। আমাদের যেমন ত্বক আছে এরকম তাদের এখানে ত্বকের জায়গায় কি থাকে, কাইটিন যুক্ত কিউটিকল, ঠিক আছে, ওইটা তার একটা আবরণ হিসেবে থাকে। তার বহিকঙ্কালটা হাইপোডার্মিস নিঃসৃত পদার্থের সৃষ্ট। তার যে বাইরের যে কঙ্কালটা ওটা আসলে তৈরি হয় কিসের থেকে, হাইপোডার্মিস থেকে। কিসের থেকে, হাইপোডার্মিস। হাইপোডার্মিস থেকে বিভিন্ন পদার্থ নিঃসৃত হয়, সেখান থেকে আলটিমেটলি সৃষ্টি হয় তার বহিকঙ্কাল। তার এই বহিকঙ্কালটাতে অনেকগুলা খন্ড দেখা যায়, কঠিন শক্ত প্লেট দেখা যায়। তার বহিকঙ্কালটাতে আমরা কি দেখতে পাই, অনেকগুলা ছোট ছোট দেহ খণ্ডক দেখতে পাই, এরকম 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 খণ্ডক দেখতে পাই, এমন এমন ছোট ছোট খন্ড দেখা যায়। তাহলে কি বললাম, কঠিন প্লেটের মতো, কঠিন প্লেটের মতো গঠন। এন্ড ওইগুলো হচ্ছে প্রত্যেকটা দেহখণ্ডকে আবৃত করে রাখে, প্রত্যেকটা দেহখণ্ডক। এন্ড ওইটাকে আমরা বলতেছি স্ক্লেরাইট। ওইটার থেকে আমরা কি বলতেছি, স্ক্লেরাইট। স্ক্লেরাইট জিনিসটা আমি একটু বুঝাই। স্ক্লেরাইট, তো স্ক্লেরাইট জিনিসটা কি, মনে করো তার যে দেহখণ্ডকটা আছে, তার যে বহিঃকঙ্কালটা আছে, মানে বাইরের একবার যে কঙ্কালটা আছে, তো ওই বাইরের কঙ্কালটা তৈরি হয় হাইপোডার্মিস থেকে, ফাইন। এরপরে বললাম ওইখানে অনেকগুলো ছোট 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 এরকম খন্ড আছে। এই খন্ডগুলা একটা আবরণ থাকে বা একটা মানে খন্ডগুলার স্ক্লেরাইট। এই খন্ডগুলোর অ্যাকচুয়ালি তুমি চিন্তা করে রাখো স্ক্লেরাইট, একদম সহজ করে বলে স্ক্লেরাইট বলে। এরকম প্রত্যেকটা দেহখণ্ডক স্ক্লেরাইট নামক কঠিন পদার্থের মতো গঠন তৈরি করে। তাহলে এই যে প্রত্যেকটা দেহখণ্ডক, এগুলো হচ্ছে কঠিন প্লেট এবং এগুলোকে বলা হয় স্ক্লেরাইট। এবার দেখো এই স্ক্লেরাইট গুলো যুক্ত হয় কিসের মাধ্যমে, একটা স্ক্লেরাইটের সাথে আরেকটা স্ক্লেরাইট যুক্ত হয় কিছু নরম পাতলা ঝিল্লি দ্বারা। এই মনে করো কিছু পাতলা ঝিল্লি দ্বারা যুক্ত হইতেছে। এই যে নরম কিছু পাতলা ঝিল্লি দ্বারা যুক্ত হইতেছে, এটার একটা নাম আছে, এটাকে বলা হয় সুচার। এটাকে বলা হয় সুচার, এটাকে বলা হয় সুচার। তাহলে কি বললাম, এই যে স্ক্লেরাইট গুলো আছে, মনে করে একটা স্ক্লেরাইট, এ একটা স্ক্লেরাইট, এ আর একটা স্ক্লেরাইট, এই দুইটা স্ক্লেরাইটের মাঝখানে একটা পাতলা একটা ঝিল্লি থাকতেছে, ওইটার নামই হচ্ছে সুচার, ওইটার নাম হচ্ছে সুচার। ক্লিয়ার? এই সুচারের কারণে আলটিমেটলি এই যে নরম একটা ঝিল্লি থাকতেছে, তো এটার কারণে আলটিমেটলি কি করতে পারতেছে, সে তার বাহিরের কঙ্কালটাকে নাড়া, মানে নাড়াতে পারতেছে, যেহেতু নরম ইয়াটা আছে, একটা নরম একটা পাতলা আবরণ আছে এটার জন্য। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এবার তার যে কিউটিকলটা আছে আমরা বললাম, এই কিউটিকলের নিচে থাকে রঞ্জক পদার্থ। কিউটিকলের নিচে কি থাকে, রঞ্জক থাকে বা পিগমেন্ট থাকে, যে কারণে আসলে ঘাসফড়িংটা বিভিন্ন কালারের হয়, যে কারণে আসলে ঘাসফড়িংটা কি হয়, বিভিন্ন কালারের হতে দেখা যায়। আশা করি এতটুকু আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা আরেকটা ছোট্ট একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে তার তার দেহটাকে আমরা মেনলি কয়টা ভাগে ভাগ করছিলাম, তিনটা অঞ্চলে ভাগ করছিলাম। তাহলে একটা যে ঘাসফড়িং তার দেহটাকে টোটাল তিনটা অঞ্চলে ভাগ করা হয়, কি কি, মস্তক মানে হেড, বক্ষ যাকে বলা হয় থোরাক্স, এবং উদর যাকে বলা হয় অ্যাবডোমেন। তো মস্তকে মেনলি আমরা কি কি দেখতে পাই, মস্তকে আমরা দেখতে পাই পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী দেখি, তারপরে আমরা এখানে ওসিলি দেখতে পাই, তারপরে এখানে আমরা অ্যান্টেনা দেখতে পাই, এবং মুখপাঙ্গ দেখতে পাই, এবং মুখপাঙ্গ দেখতে পাই। তার বক্ষ, তার বক্ষে আমরা কি কি দেখতে পাই, বক্ষে আমরা দেখতে পাই তিন জোড়া পা, তিন জোড়া পা, দুই জোড়া ডানা, দুই জোড়া ডানা, এগুলো আমরা তার বক্ষে দেখতে পাই। তারপর তার যে উদর,
উদরের এখানে আমরা কি কি দেখতে পাই? ওইখানে আমরা দেখতে পাই শ্বাসরন্ধ্র, শ্বাস রন্ধ্র দেখতে পাই, যেটাকে বলা হয় স্পাইরাকল, যেটাকে বলা হয় স্পাইরাকল। তারপর আমরা কিছু জননাঙ্গ দেখতে পাই, কিছু জননাঙ্গ দেখতে পাই। আমরা ওইদিকে টিম্প্যানাম নামক একটা অংশ দেখতে পাই, ঠিক আছে, এবং পাইও ওইদিকে আছে। তাহলে এই যে ঘাসফড়িং, ঘাসফড়িংটাতে আমরা দেখলাম যে তাকে তিনটা অঞ্চলে ভাগ করা হয়। কি কি? মস্তক, বক্ষ, উদর। মস্তকের মধ্যে আমরা কি কি দেখতে পাই? মস্তকের মধ্যে আমরা দেখতে পাই পুঞ্জাক্ষী, ওসিলি, অ্যান্টেনা, মুখপাঙ্গ। বক্ষ বা থোরাসে কি কি দেখতে পাই? তিন জোড়া পা আছে, দুই জোড়া ডানা আছে। উদরের কি দেখতে পাই? কিছু শ্বাসচন্দ্র আছে, জননাঙ্গ আছে, টিম্প্যানাম আছে, পাইও আছে। প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আস্তে আস্তে পড়বো, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব, পড়বো। এখন আমরা তার মস্তক অঞ্চলটা নিয়ে আলোচনা করব। আজকে তার মস্তক অঞ্চলটা আমরা পড়ালেখা পড়াবো, ঠিক আছে? এই যে তার মস্তক অংশ, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা তার মস্তক অঞ্চলটা নিয়ে আলোচনা করব, পুরাটা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে তার এই যে মস্তক অঞ্চলটা, এই যে মস্তকটা, তাহলে মস্তকটা নিয়ে আমরা শুরু করি আলোচনা। মস্তকটাকে বাইরে থেকে দেখলে মনে হয় যে অখণ্ডিত, মনে হয় যে এটা একটা জিনিস আছে, এটাতে কোনো মানে ভাগ টাগ নাই। কিন্তু আসলে এটা ছয়টা ভ্রূণীয় খণ্ডক দ্বারা তৈরি। কিন্তু আসলে এটা কি? এটা ছয়টা ভ্রূণীয় খণ্ডক, ছয়টা ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত, খণ্ডকের সমন্বয়ে গঠিত। তাহলে ছয়টা ভ্রূণীয় খণ্ডক দ্বারা তার মস্তকটা গঠিত। দেখতে মনে হয় কি? অখণ্ডিত, দেখতে মনে হয় যে তার মধ্যে কোনো খণ্ডটণ্ড নাই, কিন্তু আসলে তার মধ্যে ভাই আমরা টোটাল অ্যাকচুয়ালি ছয়টা ভ্রূণীয় খণ্ডক আছে। এই তার মস্তকটা দেখতে কিসের মতো? তার মস্তকটা দেখতে নাশপাতি আকৃতির, তার মস্তকটা দেখতে নাশপাতি আকৃতির। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা একটা ধরন বা টাইপস আছে। কি টাইপসের? তার টাইপসটা হচ্ছে হাইপোগনাথাস। তার মস্তকটা টাইপ হচ্ছে হাইপোগনেথাস, হাইপোগনেথাস। হাইপোগনেথাস মানে কি? হাইপোগনেথাস মানে হচ্ছে তার যে মুখছিদ্রটা আছে, ওইটা নিম্নমুখী হয়ে মস্তকের নিচে অবস্থান করে, এটা মনে রাখতে হবে। হাইপোগনেথাস মানে হচ্ছে তার মুখছিদ্র, মুখছিদ্র নিম্নমুখী হয়ে, নিম্নমুখী হয়ে মস্তকের নিচে অবস্থান করে, মস্তকের নিচে অবস্থান করে। চিন্তা করে দেখো, আমাদের মুখটা কই আছে? সামনে আছে একবার। কিন্তু আমাদের মুখটা যদি চোয়ালের নিচে থাকতো, তাহলে ওইটাকে বলতাম হাইপোগনেথাস। জিনিসটা এটাই। আমাদের মুখটা কোথায় আছে? এটা যদি আমাদের মস্তক হয়, তার সামনের দিকে আছে। বাট এই ঘাসফড়িংদের হয় কি, তার এটা নিচের দিকে থাকবে, ঠিক আছে? এটারে বলা হয় হাইপোগনেথাস ধরনের। এবং তার এই মস্তকটা দেখতে নাশপাতি আকৃতির। এবার তার এই যে মস্তকটা, মস্তকের একটা বহিঃকঙ্কাল আছে। তাহলে মস্তকের যে বহিঃকঙ্কাল, মস্তকের বহিঃকঙ্কাল, এটাকে বলা হয় হেড ক্যাপসুল। মস্তকের বহিঃকঙ্কালটাকে বলা হয় হেড ক্যাপসুল, বা এটাকে বলা হয় এপিক্রেনিয়াম, এটাকে বলা হয় এপিক্রেনিয়াম। তাহলে মস্তকের যে বহিঃকঙ্কাল, তাকে বলা হয় হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম, হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। এই মস্তকের বহিঃকঙ্কালে আমরা অনেকগুলা অংশ দেখতে পাই, অনেকগুলা অংশ দেখতে পাই। কি কি দেখতে পাই? এক নাম্বার, এক নাম্বার দেখতে পাই ভার্টেক্স, এক নাম্বার দেখতে পাই ভার্টেক্স। জিনিসগুলো আমি বুঝাবো সব একটা একটা করে। দুই নাম্বারে দেখতে পাই জেনা, দুই নম্বরে দেখতে পাই জেনা। তিন নম্বরে দেখতে পাই ফ্রন্স, তিন নম্বরে দেখতে পাই আমরা ফ্রন্স। চার নম্বরে আমরা দেখতে পাই ক্লাইপিয়াস, চার নম্বরে আমরা দেখতে পাই ক্লাইপিয়াস, ক্লাইপিয়াস। দেখো, তার আমরা ছবিটা দেখি। দেখো, তার
এই যে মস্তকটা, এই যে তার পুরা মাথাটা, এই মাথার এখানে একদম পৃষ্ঠদেশে একটা ত্রিকোণাকার অঞ্চল আছে। এই যে একটা ত্রিকোণাকার একটা অঞ্চল, এই যে একটা ত্রিকোণাকার একটা অঞ্চল, এই দিক থেকে বোঝা যায় একটা তিন কোণ একটা অঞ্চল আছে, এটাকে বলা হয় ভার্টেক্স। ওকে, তারপরে দেখো ভার্টেক্স এর পরে দেখো এই যে দুই পাশের এই যে একটা অঞ্চল আছে, এই যে একটা অঞ্চল আছে, এটাকে বলা হয় জ্যানা। তাহলে এই যে পাশের একটা অঞ্চল, এটাকে বলা হয় জ্যানা। তারপর তার যে কপালের চওড়া অঞ্চলটা, এই যে কপালের একটা চওড়া অঞ্চল, এটাকে বলা হয় ফ্রন্স। এটাকে বলা হয় ফ্রন্স। তাহলে এই যে জায়গাটা ত্রিকোণাকার একটা জায়গা আমরা দেখতে পাই, এটাকে বলা হয় ভার্টেক্স। তারপর এ মনে করো তার গালের মতো জায়গা আর কি, এটাকে বলে জেনা। তারপর তার কপালের মতো অংশটাকে বলা হয় ফ্রন্স। এরপর তার মানে ফ্রন্সের নিচে দেখো একটা আয়তাকার একটা অঞ্চল দেখা যাইতেছে, ওইটাকে বলা হয় ক্লাইপিয়াস। আয়তাকার যে অঞ্চলটা দেখা যাইতেছে ওইটাকে বলা হচ্ছে ক্লাইপিয়াস। তাহলে আমরা বহিঃকঙ্কালটার কয়েকটা অঞ্চল দেখতে পাইতেছি, মস্তকের মস্তকের বহিঃকঙ্কালের কয়েকটা অঞ্চল দেখতে পাইতেছি। একটা হচ্ছে ভার্টেক্স, একটা হচ্ছে জেনা, একটা হচ্ছে ফ্রন্স, আর একটা হচ্ছে ক্লাইপিয়াস। তাহলে ভার্টেক্সটা কি? ভার্টেক্সটা হচ্ছে পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অঞ্চল। পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অঞ্চল। জেনাটা কি বললাম? জেনাটা হচ্ছে দুই পাশে থাকে, দুই পাশের অবস্থিত জেনা। ফ্রন্সটা কি? ফ্রন্সটা হচ্ছে কপালের দিকের চওড়া অঞ্চল, কপালের দিকের চওড়া অঞ্চল। আর ক্লাইপিয়াসটা কি দেখলাম? একটা আয়তাকার প্লেট, ফ্রন্সের নিচের আয়তাকার প্লেট, ফ্রন্সের নিচের আয়তাকার প্লেট। তাহলে আমরা তার এই যে মস্তকের বহিঃকঙ্কাল এপিক্রেনিয়াম, এটাতে চারটা অঞ্চল দেখতে পেলাম, ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস। ক্লাইপিয়াস কেমন? আয়তাকার। ফ্রন্স কি? কপালের দিকে চর অঞ্চল। ভার্টেক্স কি? একটা ত্রিকোণাকার অঞ্চল। ফাইন, এতটুকু আমরা বুঝলাম। এছাড়া তার মস্তকে আমরা কি কি দেখতে পাই একটু আগে বলছিলাম। তার মস্তকে আমরা দেখতে পাই কি কি, একটু আগে পড়াইছি। তার মস্তকে আমরা দেখতে পাই মেনলি চারটা জিনিস। কি কি? এক নম্বরে হচ্ছে পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী। তারপরে দেখতে পাই আমরা ওসিলি, আমরা দেখতে পাই আহ অ্যান্টেনা, এবং দেখতে পাই মুখপাঙ্গ, এবং দেখতে পাই কি মুখপাঙ্গ। তাহলে আমরা শুরু করে দিই এবার পড়া। পুঞ্জাক্ষী নিয়ে আমরা শুরু করি। পুঞ্জাক্ষী নিয়ে এখানে খুবই অল্প পড়া আছে। সামনে তাদের যখন মানে এই চ্যাপ্টারের একদম লাস্টের দিকে পুঞ্জাক্ষী নিয়ে বেশি কথা বলা আছে, ঠিক আছে? এখানে আমরা জাস্ট অল্প করে পড়ি। পুঞ্জাক্ষী, এই যে পুঞ্জাক্ষীটা, এই পুঞ্জাক্ষীর ইংলিশটা হচ্ছে কম্পাউন্ড আই। কম্পাউন্ড আই। এই পুঞ্জাক্ষী আসলে তৈরি হয় অনেকগুলা ওমাটিডিয়া দ্বারা। অনেকগুলা কি দ্বারা? ওমাটিডিয়া দ্বারা। তাহলে অসংখ্য অসংখ্য ওমাটিডিয়া, অসংখ্য ওমাটিডিয়া দ্বারা এটা তৈরি, বা অসংখ্য ওমাটিডিয়ার সমন্বয় এটা তৈরি। তাহলে ওমাটিডিয়া হচ্ছে আসলে পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একক। পুঞ্জাক্ষীর গঠন ও কাজের এককটাকে বলা হয় আসলে কি? ওমাটিডিয়া। তাহলে ঘাসফড়িং এর যে পুঞ্জাক্ষীটা থাকে, এটা থাকে কয় জোড়া? এক জোড়া। তার যে মস্তক আছে, মস্তকের প্রথম খণ্ডকে, মস্তকের একবারে প্রথম খণ্ডকে এক জোড়া পুঞ্জাক্ষী থাকতেছে। ওকে, এন্ড তার এই পুঞ্জাক্ষীটা মাথার ম্যাক্সিমাম অংশটাই দখল করে। ওকে, এন্ড তার দৃষ্টিশক্তিটাকে দেখা যায় মানে ঘাসফড়িং এর দৃষ্টিশক্তিটা অন্যান্য আর্থ্রোপোড থেকে একটু উন্নত হয়, এবং সে রঙিন বস্তুকে মোটামুটি ভালোভাবে শনাক্ত করতে পারে। তাহলে তার পুঞ্জাক্ষ নিয়ে এতটুকু কথা জানলে এনাফ। তারপরে চলে যাবো ওসেলি, দুই নম্বর।
ওসেলি, বা এক বচনে বলা হয় ওসেলাস। ওসেলি, আর এক বচনে বলা হয় ওসেলাস। ওসেলাসটা আসলে তার সরল অক্ষী, এটাকে আসলে বলা হয় কি, তার সরলাক্ষী বা সরলক্ষী। কয়টা থাকে? তিনটা থাকে। তাহলে ওসিলি বা সরলক্ষী কয়টা থাকে? তিনটা থাকে। ওসিলি বা সরলক্ষী কয়টা থাকে? তিনটা থাকে। ওকে, এখন এটা আসলে থাকে কোথায়? থাকে দুইটা পুঞ্জাক্ষীর মাঝখানে। থাকে কোথায়? থাকে দুইটা পুঞ্জাক্ষীর মাঝখানে। আসো আমি একটু ছবিতে দেখাই। এই যে দেখো, দেখো এই একটা পুঞ্জাক্ষী, এই আরেকটা পুঞ্জাক্ষী, দুইটা পুঞ্জাক্ষীর মাঝখানে দেখো একটা ওসিলি, দুইটা ওসিলি, 3 নম্বর ওসিলি। তাহলে পুঞ্জাক্ষীগুলোর মাঝখানে কি থাকে? ওসিলি থাকে, সরল অক্ষী থাকে। পুঞ্জাক্ষীগুলোর মাঝখানে কি থাকে? সরল অক্ষী থাকে। পুঞ্জাক্ষীটা কই থাকে? তার একবারে মাথার মস্তকের প্রথম খণ্ডকে থাকে। এটা খুবই আকারে বড় হয়ে থাকে। এর মধ্যে অনেকগুলো অসংখ্য ছোট 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 ওমাটিডিয়া থাকে। আর ওসিলি কি বললাম? ওসিলি হচ্ছে সরলক্ষী, এটা কয়টা? তিনটা। এরপরে বলতেছি, তার এই যে ওসিলিতে, ওসিলিতে বা ওসেলাসের মধ্যে কি কি থাকে? এটার মধ্যে একটা লেন্স থাকে, স্বচ্ছ কিউটিকল নির্মিত লেন্স। তাহলে এই ওসেলাসের মধ্যে কি থাকে? পুরু স্বচ্ছ কিউটিকল নির্মিত লেন্স, কিউটিকল নির্মিত লেন্স থাকতেছে। ওকে, এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, এর মধ্যে আলোক সংবেদী কোষ থাকে, একগুচ্ছ আলোক সংবেদী কোষ। আলোক সংবেদী কোষ, যেটা অনেকটা রেটিনার মতো কাজ করে। যেটা কিসের মতো কাজ করে? রেটিনার মতো কাজ করে, নট রেটিনা। রেটিনা কিন্তু না, বাট রেটিনার মতো কাজ করে। ওকে, এবং ওসেলাসের নিচ দিয়েই বা ওসেলাসের মাধ্যমেই, মানে ওসেলাসের সাথেই স্নায়ুতন্তু থাকে, যেটা তার ব্রেনে পাঠাবে। যেটা তার কোথায় পাঠাবে? ব্রেনে পাঠাবে। তাহলে ওসেলাসের তলদেশেই, এর তলদেশে মস্তিষ্ক গমনকারী, মস্তিষ্কে গমনকারী নার্ভ ফাইবার থাকে বা স্নায়ুতন্তু থাকে। তাহলে আমরা ওসেলাস নিয়েও মোটামুটি একটু পড়ালেখা করলাম। এবার হচ্ছে তার অ্যান্টেনা। এবার কি তার অ্যান্টেনা, 3 নম্বর জিনিসটা হচ্ছে অ্যান্টেনা। অ্যান্টেনা কয়টা থাকে? অ্যান্টেনারে বাংলার একটা নামে ডাকা হয় শুঙ্গ। বাংলা নামে কি ডাকা হয়? শুঙ্গ, অ্যান্টেনা। তাহলে এই যে অ্যান্টেনা, এই যে অ্যান্টেনা, অ্যান্টেনা কয়টা থাকে বলছি? এক জোড়া থাকে। পুঞ্জাক্ষীর সামনে মাথার দুই পাশে দুইটা লম্বা অ্যান্টেনা থাকে। তাহলে কি বললাম? বললাম পুঞ্জাক্ষীর সামনে, পুঞ্জাক্ষীর সামনে মাথার দুপাশে, মাথার দুপাশে এক জোড়া অ্যান্টেনা থাকতেছে। অ্যান্টেনা গুলোকে সে নিজের মতো ইচ্ছা মতো চারদিকে নাড়ায়। তো এই যে নাড়ায় টাড়ায় আলটিমেটলি সে মেনলি তিনটা কাজ করে অ্যান্টেনা দ্বারা। কি কি কাজ করে মেনলি অ্যান্টেনা দ্বারা? সে স্পর্শ, টাচ, ঘ্রাণ এবং শব্দ অনুভব করতে পারে, এবং শব্দ তরঙ্গ অনুভব করতে পারে বা ফিল করতে পারে। তাহলে অ্যান্টেনা দিয়ে মেনলি সে কি কাজ করে? অ্যান্টেনা দিয়ে সে স্পর্শ, ঘ্রাণ এবং শব্দ তরঙ্গ এগুলাকে অনুভব করে। একটা অ্যান্টেনার মধ্যে তিনটা অংশ থাকে। তো একটা অ্যান্টেনা, অ্যান্টেনার তিনটা অংশ। একটা অ্যান্টেনা কয়টা অংশ? তিনটা অংশ। কি কি? স্ক্যাপ, এক নাম্বার হচ্ছে স্ক্যাপ, 2 নাম্বার হচ্ছে পেডিসেল, 3 নাম্বার হচ্ছে ফ্লাজেলাম। বললাম একটা অ্যান্টেনা, তার মধ্যে এক জোড়া অ্যান্টেনা থাকে বা দুইটা অ্যান্টেনা থাকে। তো অ্যান্টেনার মধ্যে তিনটা অংশ আছে। কি কি?
স্ক্যাপ, পেডিসেল, ফ্লাজেলাম। স্ক্যাপ, পেডিসেল, ফ্লাজেলাম। এই যে পেডিসেলটা, এটা হয় খাটো এবং অবিভক্ত, মানে এর মধ্যে কোনো ভাগ টাগ নাই। কিন্তু ফ্লাজেলাম যেটা, সেটা হয় অনেক লম্বা এবং এটার মধ্যে 25টা খণ্ড আছে। এটার মধ্যে 25টা খণ্ড আছে। তাহলে অ্যান্টেনা নিয়ে কথা শেষ। তাহলে আমরা এই জায়গাটা একটু রিক্যাপ করাই। কি, আমরা তার মস্তকে কয়েকটা জিনিস দেখতে পাই: পুঞ্জাক্ষী, ওসিলি, অ্যান্টেনা, মুখপাঙ্গ। মুখপাঙ্গ এখন আমরা পড়ি নাই। পুঞ্জাক্ষীর মধ্যে কি কি দেখতে পাই? অসংখ্য ওমাটিডিয়া থাকে, যেগুলো আলটিমেটলি পুঞ্জাকের গঠন ও কাজে রাখে। এটা একবারে তার মস্তিষ্কের, সরি, মস্তকের প্রথম খণ্ডকে থাকে। ওসিলি কি বললাম? তিনটা থাকে। স্বরলক্ষী, এগুলোর মধ্যে একটা লেন্স থাকে এবং রেটিনার মতো কিছু আলোক সংবেদী কোষ থাকে, এবং এর মধ্যে দিয়ে আলটিমেটলি নার্ভ ফাইবার পাস করে। অ্যান্টেনার মধ্যে কি বললাম? অ্যান্টেনা দিয়ে সে আসলে তিনটা কাজ করে: স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গকে অনুভব করার কাজটা করে। এছাড়া অ্যান্টেনার তিনটা অংশ থাকে: স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম। পেডিসেলটা হচ্ছে খাটো এবং অবিভক্ত, ফ্লাজেলামটা হচ্ছে লম্বা এবং 25টা খণ্ড আছে। তাহলে এতটুকু পড়া শেষ। এখন আমরা তার মুখভঙ্গ নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের কার কার সমস্যা। এখন আমরা মুখভঙ্গটা শুরু করবো, হ্যাঁ। হ্যাঁ, মুখপাঙ্গ। মুখপাঙ্গকে ইংলিশে কি বলা হয়? মাউথ পার্টস। আজকে এটা লাস্ট টপিক, হ্যাঁ। মুখভঙ্গ পাঠটা শেষ করলে আজকে শেষ। যদি এই পাঠটা একটু বড় আছে তা শেষ করে দেবো আমরা তাড়াতাড়ি। তো এই যে মুখভঙ্গ, এই মুখভঙ্গ কাকে বলে? মুখভঙ্গ কাকে বলে? যে ঘাসফড়িং এর মুখের চারদিক দিয়ে ঘিরে অবস্থিত নরমক্ষম সন্ধিযুক্ত উপাঙ্গগুলোকে একত্রে মুখভঙ্গ বলে। তাহলে কি বলছি? আমরা বললাম যে ঘাসফড়িং এর মুখের চারদিকে, মুখের চারদিকে অবস্থিত নরমক্ষম সন্ধিযুক্ত সন্ধিযুক্ত উপাঙ্গগুলোকে একত্রে মুখভঙ্গ বলে। দ্যাট মিনস এখানে আসলে অনেকগুলা ছোট ছোট উপাঙ্গ আছে। অনেকগুলা ছোট ছোট কি আছে? উপাঙ্গ আছে, যেগুলাকে আলটিমেটলি একসাথে আমরা কি বলবো? মুখভঙ্গ বলবো। ঠিক আছে। এন্ড তার এই যে মুখভঙ্গটা, তার এই মুখভঙ্গটা কি ধরনের মুখভঙ্গ, এটা আমরা বলবো চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট মুখভঙ্গ। চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট বা ম্যান্ডিবুলেট মুখভঙ্গ। তাহলে কি ধরনের মুখভঙ্গ তার দেহে? ঘাসফড়িং এর মুখভঙ্গ হচ্ছে একটা চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট। কারণ কি? কারণ এর মাধ্যমে সে আসলে কচি পাতা বা কাণ্ডকে চিবায় চিবায় খায়, চর্বণ করে খায়। তার মুখভঙ্গে টোটাল 5টা উপাঙ্গ আছে। একটু আগে বললাম যে অনেকগুলো উপাঙ্গ দ্বারা তৈরি, তাই না? তার উপাঙ্গ কয়টা আছে? টোটাল 5টা, বা 5টা অংশ আছে টোটাল। কি কি? কি কি অংশগুলা? এক নাম্বার হচ্ছে ল্যাব্রাম, 2 নাম্বারে হচ্ছে ম্যান্ডিবল, 3 নাম্বারটা হচ্ছে ম্যাক্সিলা, 4 নাম্বার হচ্ছে লেভিয়াম, 5 নাম্বার হচ্ছে হাইপোফেরিংস। হাইপোফেরিংস, হাইপোফেরিংস। তাহলে আমরা 5টা অংশ দেখলাম তার।
কয়টা অংশ তার মুখভাঙ্গের? 5টা অংশ। কি কি? ল্যাব্রাম, মেন্ডিবল, মেক্সিলা। ল্যাব্রাম একটু মুখস্থ করতে হবে, হ্যাঁ। ল্যাব্রাম, মেন্ডিবল, মেক্সিলা, লেবিয়াম, হাইপোফেরিংস। লেবিয়াম এবং হাইপোফেরিংস। প্রত্যেকটা জিনিস নিয়ে এখন আমরা আলোচনা শুরু করব। ঠিক আছে, প্রত্যেকটা নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে ল্যাব্রাম। প্রথমে কে? ল্যাব্রাম। তাহলে এই যে ল্যাব্রাম, ল্যাব্রামটা দেখতে কেমন? ল্যাব্রামটা দেখতে অনেকটা এরকম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা ঘাসফড়িং এর পুরা মস্তকটা। তো মস্তকটার মধ্যে অনেকগুলো অংশ আছে। তো কি কি দেখলাম? দেখো, মেন্ডিবল দেখাইতেছে এই জায়গাতে। এই যে মেন্ডিবল, এই জায়গাটা হচ্ছে মেন্ডিবল। তারপর এই যে এই জায়গাটা, এটা হচ্ছে মেক্সিলা। তারপর এই যে মেক্সিলার নিচের এই যে এই জায়গাটা, এটা হচ্ছে লেবিয়াম। ঠিক আছে, তো এরকম বিভিন্ন জায়গাটা আছে। আবার এই যে এই অংশটা, এটার নাম হচ্ছে ল্যাব্রাম। ঠিক আছে, তাহলে মস্তকের মধ্যে আমরা দেখো এই জায়গাটা হচ্ছে তার মুখপাঙ্গ, তাই না? এই জায়গাটা তো হচ্ছে তার মেনলি মুখপাঙ্গ। মুখপাঙ্গের মধ্যে আমরা বললাম অনেকগুলো ছোট ছোট উপাঙ্গ আছে। কি কি আছে? ল্যাব্রাম, লেবিয়াম, হাইপোফেরিংস, মেক্সিলা, মেন্ডিবল। ঠিক আছে, তাহলে এখন প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করতেছি। প্রথমটা আমরা কি নিয়ে আলোচনা করতেছি? ল্যাব্রামটা নিয়ে। প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করতেছি? ল্যাব্রামটাকে দিয়ে। তাহলে ল্যাব্রামটা দেখতে এমন। ল্যাব্রামটা দেখতে এমন। তাহলে এই যে ল্যাব্রাম, এই ল্যাব্রামে এখন আমরা কি কি দেখবো? শুরু করি। ঠিক আছে, ল্যাব্রাম। ভাইয়া কতক্ষণ ক্লাস করেন? আর বেশিক্ষণ নাই, খালি এই 5টা অংশ, মানে 5টা যে অংশ আছে, এই 5টা অংশের কাজ আর গঠনটা বলেই শেষ। ঠিক আছে, ভাই কত অনেক ছোট মিনিট বিষয়। লাগবে? খিদা তোমরা লাগছে ভাই, বিরিয়ানি খাইতে 10 হইব। 15 মিনিট লাগবে। তোমরা চুপ থাকো, 15 ভাই মিনিট একটু ইনশাল্লাহ। ব্যক্তিগত কাজ আছে তো, একটু তাড়াতাড়ি করলে চুপ ভালো হয়। থাকেন, আপনি চুপ চুপ থাকেন, 15 মিনিটের মতো ক্লাস আছে, চুপ থাকেন। তো ল্যাব্রাম, এটা ল্যাব্রামটা, এটা অ্যাকচুয়ালি তার উপরের উষ্ঠ বা ছোট তৈরি করে। তো এটা হচ্ছে ল্যাব্রামটা হচ্ছে চাপা চাকতির মতো। এটা হচ্ছে চাপা চাকতির মতো। এবং ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে এটা কি করে? উপরের ওষ্ঠ বা উপরের ঠোঁট তৈরি করে। উপরের ওষ্ঠ গঠন করে, বিভিন্ন রঙের হইতে পারে। তো এই ল্যাব্রামের মধ্যে একটা মাঝ বরাবর একটা খাঁজ থাকে। ল্যাব্রামের মাঝ বরাবর, মাঝ বরাবর কি থাকে? খাঁজ থাকে। কি থাকে? খাঁজ থাকে। এই খাঁজটা দিয়ে কি, খাঁজটা কি হেল্প করে? এই হেল্পটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ল্যাব্রামের কাজ বা কি? এটা দিয়ে খাবার ধরতে পারে, খাবার ধরে রাখতে। তাহলে খাবার ধরে রাখতে সাহায্য করে। তারপর মেন্ডিবলের দিকে খাবারটাকে ঠেলে দেয়। মেন্ডিবলের দিকে ঠেলে দিতে, মেন্ডিবলের দিকে ঠেলে দিতে সাহায্য করে। আর হচ্ছে স্বাদ নিতে সাহায্য করে। আর হচ্ছে স্বাদ নিতে সাহায্য করে। তাহলে ল্যাব্রামের কাজ আমাদের শেষ। ল্যাব্রাম শেষ। তাহলে ল্যাব্রামটা কি? দেখতে চাপা চাকতির মতো, উপরের ঠোঁট বা উপরের ওষ্ঠ তৈরি করে। এটা ঠিক মাঝ বরাবর একটা খাঁজ থাকে, যে খাঁজটা আলটিমেটলি, যে খাঁজের মধ্যে খাবারটা ধরে রাখতে পারে এবং মেন্ডিবলের দিকে খাবারটাকে ঠেলে দেয়, স্বাদ নিতে সাহায্য করে। এন্ড আমরা ল্যাব্রামকে এই ছবিতে দেখলাম, তাই না? ল্যাব্রামকে কিন্তু আমরা এই ছবিতে দেখছি। ঠিক আছে, ল্যাব্রাম শেষ। এবার আমরা চলে যাব মেন্ডিবলে। এবার আমরা কোথায় চলে যাব? মেন্ডিবল। এই যে দেখো তার মেন্ডিবলটা, তার মেন্ডিবল। মেন্ডিবল নিয়েও খুব অল্প কথা আছে, বেশি কথা নেই। মেন্ডিবল, এই মেন্ডিবল কয়টা আছে দেখো তো? মেন্ডিবল 2টা আছে, একটা ডান আর একটা বাম। তাহলে এটা কি? মুখছিদ্রের 2 পাশে অবস্থিত। তাহলে 2 পাশে থাকবে, মুখছিদ্রের 2 পাশে থাকতেছে 2টা থাকতেছে। এটা 3 কোণা। এটা কয় কোণা? 3 কোণা একটা অংশ। এবং এটা বিভিন্ন রঙের, কালো বা বাদামি রঙের হয়। ঠিক আছে, কালো বা বাদামি রঙের হয়। মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে
এর মধ্যে মানে কিছু আমরা দাঁত মানে দাঁতের মতো কিছু অংশ দেখতে পাই, ঠিক আছে, যেটা দিয়ে আসলে সেই খাবারটাকে কেটে মানে চিবাইতে সাহায্য করে। আমি একদম সিম্পলি বলে দিলাম। তো এখানে মধ্যে আসলে কিছু ধারালো অংশ আছে, দেখো এই যে দেখো কিছু ধারালো দাঁত আছে, এই দেখো ধারালো দাঁত দেখছো, কিছু ধারালো দাঁত আছে মেন্ডিবলের মধ্যে, এই যে। তাহলে এটা দিয়ে খাবারটাকে সে চিবাবে। একদম সিম্পল কথা, যে সে যে মানে এই যে ঘাস লতা পাতাটা খাইতেছে ওইটাকে সে চর্বণ করতেছে। তাহলে মেন্ডিবল এটা তিন কোণা, এটা দুই পাশে থাকতেছে, এন্ড তার মধ্যে আমরা কি দেখতেছি, কালো বা বাদামি রঙের, কালো বা বাদামি রঙের শক্ত এবং ভিতরের দিকে সুচালো করাতের মতো করাতের মতো দাঁতযুক্ত দাঁত যুক্ত, তার মধ্যে দাঁত আছে। এবং এটা কি আলটিমেটলি মেন্ডিবলের কাজ কি? মেন্ডিবলের কাজ হচ্ছে খাদ্যকে কেটে চিবানোয় সাহায্য করা, খাদ্যকে কাটা। একদম সিম্পল কথা, খাদ্যকে কেটে চিবানো, শেষ, মেন্ডিবল শেষ। তাহলে তার ল্যাব্রাম শেষ, তার মেন্ডিবল নিয়ে আমাদের গঠন শেষ। এবার আসছি মেক্সিলা। এই যে দেখো তার মেক্সিলা, তার এই যে মেক্সিলা, মেক্সিলার মধ্যে এখন ছবিতে দেখো তার মেক্সিলার মধ্যে কয়টা অংশ দেখতে পাই? কার্ডো, স্টাইপস, পালপিফার, লেসিনিয়া, গেলিয়া, মেক্সিলারি পাল্প, মেক্সিলারি পাল্প। এন্ড মেক্সিলারি পাল্প কয়টা দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে মেক্সিলারি পাল্প কয়টা থাকবে? পাঁচটা, ঠিক আছে। তাহলে মেক্সিলা কয়টা আছে দেখো, মেক্সিলা কিন্তু দুই পাশে দুইটা আছে, এই পাশে একটা, এই পাশে আরেকটা, ডান মেক্সিলা বাম মেক্সিলা। ওকে, তাহলে আমরা মেক্সিলা নিয়ে এখন আলোচনা করি। মেক্সিলা, তো মেক্সিলাতে কি বললাম, এটা দুই পাশে থাকতেছে তাই না, দুই পাশে লম্বাকার মেক্সিলা থাকতেছে। এর অংশগুলা কি? এক নাম্বার হচ্ছে কার্ডো, এক নাম্বার হচ্ছে কার্ডো। কার্ডো কি? কার্ডো একবারে গোড়ার দিকের, সবচেয়ে গোড়ার দিকের খণ্ডটা তাই না, সবচেয়ে গোড়ায় যেটা আছে, সবচেয়ে গোড়ায় থাকতেছে। কার্ডের পরে থাকতেছে স্টাইপস, কার্ডের পরে কে? স্টাইপস। স্টাইপসের অগ্রভাগে সামনের দিকে নখের মতো একটা অংশ থাকে, তাকে বলা হয় লেসিনিয়া। স্টাইপসের সামনে থাকতেছে লেসিনিয়া, স্টাইপসের সামনে কি থাকতেছে? লেসিনিয়া থাকতেছে। এন্ড এই লেসিনিয়াটা কেমন? নখের মতো। লেসিনিয়াটা কেমন? নখের মতো। এই দেখো, এই যে লেসিনিয়াটা থাকতেছে, এই যে লেসিনিয়াটা থাকতেছে, এটা কিসের মতো? নখের মতো। এটা কিসের মতো? নখের মতো। ওকে, তারপরে লেসিনিয়ার পরে কি থাকতেছে? লেসিনিয়ার পরে ঢাকনির মতো থাকতেছে গ্যালিয়া। আর লেসিনিয়ার পরে হচ্ছে গ্যালিয়া, যেটা কিসের মতো? যেটা ঢাকনির মতো, যেটা ঢাকনির মতো। এই এই যে মতোটা বলতেছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। নখের মতো গঠন কোনটি? অপশনে চারটা দিয়ে দিবে। ঢাকনার মতো কোনটা? অপশনে চারটা পাঁচটা দিয়ে দিবে। ইভেন আমি যে সিরিয়ালে দিতেছি পরীক্ষার প্রশ্নে এরকম এরকম থাকবে, যে কার্ডও মানে এরকম এভাবে থাকবে, মানে অপশনে মনে করো এ বি সি, অপশনে মনে করো থাকবে প্রথমে কার্ডো, তারপরে দিল লেসনিয়া, তারপরে দিল গেলিয়া, কার্ডো স্টাইপস গেলিয়া, কার্ডো স্টাইপস লেসনিয়া, কোনটা একদম মানে আসল মানে ক্রম অনুযায়ী ঠিক আছে, ওইটা এমসিকিউতে আসে, ঠিক আছে। তাহলে গেলিয়া গেল। তো গেলিয়ার দুইটা অংশ গেল, গেলিয়ার পাশে কি থাকতেছে? গেলিয়ার ঠিক পাশে দিয়ে থাকতেছে আমাদের মেক্সিলারি পাল্প। কি থাকতেছে? মেক্সিলারি পাল্প। মেক্সিলারি পাল্প কয়টা? ছবিতে দেখছি পাঁচটা। তো পাল্পের মধ্যে দেখো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রোম আছে, দেখো এই যে ছোট 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 রোম আছে, দেখছো ছোট ছোট রোম আছে। তাহলে পাল্পের মধ্যে কি আছে আমাদের? ছোট ছোট রোম আছে, সূক্ষ্ম রোম। এই সূক্ষ্ম রোমটা আলটিমেটলি কি করতে সাহায্য করে? তোমার ওই যে স্বাদ গ্রহণে হেল্প করতে সাহায্য করে, এটা স্বাদ গ্রহণে হেল্প করতে সাহায্য করে। মেক্সিলারি পাল্পের কাজ কি কি? মেক্সিলারি পাল্পের কাজ হচ্ছে একটা মতো স্বাদ গ্রহণে হেল্প করতেছে, তার মানে সংবিধি অঙ্গ হিসেবে কাজ করতেছে।
সংবেদন নিতেছে। 2 নম্বরের কথা হচ্ছে সে এই যে মেক্সিলারি পাল্প, সে হচ্ছে অ্যান্টেনা আর পায়ের অগ্রভাগে পরিষ্কারে অংশ নেয়। তাহলে সে এই যে অ্যান্টেনা আছে আর যে পা আছে, তাদের যে অগ্রভাগ আছে, অগ্রভাগটাকে পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়া সে খাদ্যবস্তু মনে করো মুখে নিচ্ছে, নেয়ার পরে এটা যাতে পইরা না যায়, খাবারটা ঘাস ফড়িংটা মুখে নিচ্ছে, এখন যাতে ওটা পইরা না যায়, তাই সেই জন্য এই যে পাল্পটা আছে, এই যে পাল্পটা আছে, এই যে লম্বা মেক্সিলারি পাল্প পাঁচটা, সেটা প্রতিহত করে খাবারটা যাতে না পড়ে যায়, ওই জন্য কি করে, প্রতিহত করে। তাহলে খাদ্যবস্তু হরণটাকে প্রতিরোধ করে, খাদ্যবস্তু হরণকে প্রতিরোধ করতেছে। ক্লিয়ার? একদম মানে আর তাহলে আলটিমেটলি মেক্সিলার কাজ কি হলো? এই যে মেক্সিলারি পাল্পের যে কাজগুলো, এগুলো তো দেখলাম। তাহলে মেক্সিলার কাজ কি? স্বাদ গ্রহণ, খাবারটাকে ধরে রাখে, তারপর হচ্ছে খাবারটাকে মুখের ভিতরে প্রবেশ করায়, মুখের ভিতরে প্রবেশ করাবে, এন্ড আলটিমেটলি খাবারটাকে চূর্ণ গলনে সাহায্য করবে, মানে খাবারটাকে একবারে চূর্ণ বিচূর্ণ করতে সাহায্য করতেছে। এগুলো হচ্ছে মেক্সিলার কাজ। তাহলে মেক্সিলার কি কি অংশ দেখলাম? কার্ডো, স্ট্রাইপস, লেসিনিয়া, গেলিয়া, মেক্সিলারি পাল্প। কার্ডোর পরে থাকে স্ট্রাইপস, তারপরে থাকে লেসিনিয়া, লেসিনিয়ার পরে গেলিয়া, গেলিয়া ঠিক পাশে থাকে মেক্সিলারি পাল্প। এই যে ছবিটা মনে রাখবা, ছবি মনে রাখলে এই চ্যাপ্টার অনেক সহজ, ছবি মনে না রাখলে এই চ্যাপ্টার খুবই কঠিন। এই চ্যাপ্টার যদি তুমি ছবি মনে রাখো সহজ লাগবে, তোমার যদি ছবি মনে না থাকে খুবই কঠিন লাগবে। আশা করি এতটুকু আমরা বুঝছি। আর দুইটা অংশ আছে, লেবিয়াম আর হাইপোফেরিংস। তাহলে শুরু করি আমরা লেবিয়াম দিয়ে। এই যে দেখো, এটা হচ্ছে লেবিয়াম, এই যে গঠনটা, এটা কি? লেবিয়ামের গঠন। এটা কি? লেবিয়ামের গঠন। তো ঘাসফড়িং এর একেবারে নিচের দিকে, মানে মুখচ্ছিদ্রের একবারে নিচে মধ্যাংশ বরাবর স্থানে একটা লেবিয়াম থাকে। এটা নিচের ঠোঁট তৈরি করে। ল্যাব্রাম করছিল উপরের ঠোঁট, লেবিয়াম করবে নিচের ঠোঁট। তাহলে আমরা কি বললাম? লেবিয়াম নিয়ে আলোচনা করি। লেবিয়াম, লেবিয়ামটা তাহলে কি তৈরি করতেছে? এটা এটা অধুষ্ট, নিচের ওষ্ঠটা তৈরি করতেছে, তাই তো? লেবিয়ামকে বলা হয় দ্বিতীয় জোড়া মিক্সিলারির প্রতিনিধি। তার মানে এটাকে বলা হয় দ্বিতীয় জোড়া মেক্সিলি বা মেক্সিলার, এটার প্রতিনিধি বলা হয়, দ্বিতীয় জোড়া মেক্সিলির প্রতিনিধি। এটা দুইটা অংশ আছে, মেন্টাম, সাবমেন্টাম। লেবিয়ামের কয়টা অংশ? দুইটা অংশ। কি কি? একটা হচ্ছে মেন্টাম, আর একটা হচ্ছে সাবমেন্টাম। মেন্টাম আর সাবমেন্টাম। লেবিয়ামের তাহলে কয়টা অংশ? দুইটা অংশ, মেন্টাম আর সাবমেন্টাম। তাহলে এই দেখো, এই হচ্ছে মেন্টাম, এই হচ্ছে সাবমেন্টাম। আবার দেখো তার চারপাশে পাল্প আছে, দেখছো? এই যে পাল্প আছে, তাই এটারই যে মেক্সিলার প্রতিনিধি বলা হয় আর কি, মেক্সিলার মতো চিন্তা করা হয়, যে দ্বিতীয় জোড়া মেক্সিলা মনে হয় এটা। ঠিক আছে? এর আরেকটা জিনিস কি থাকে দেখো, লিগুলি থাকে। কি থাকে? লিগুলি থাকে। প্রত্যেকটা মেন্টামের দুই পাশে নরনশীল লিগুলি থাকে, একটা লিগুলি, আর একটা লিগুলি, এ হচ্ছে মেন্টাম। ওকে? তাহলে মেন্টামের চারপাশে, মেন্টামের দুই পাশে কি থাকতেছে? লিগুলি থাকতেছে। কি থাকে? লিগুলি থাকে। আর কি থাকতেছে? লেবিয়াল পাল্প। ওই যে পাল্পটা দেখালাম, পাল্প পাল্প পাল্প, লেবিয়ামের মধ্যে পাল্প, তাহলে এটাকে বলতেছি আমরা লেবিয়াল পাল্প। কি বলতেছি? লেবিয়াল পাল্প। কয়টা থাকতেছে? তিনটা। তাহলে একদম মাথায় ঢোকা দাও, মেক্সিলারি পাল্প কয়টা? পাঁচটা। আর লেবিয়াল পাল্প কয়টা? তিনটা। ঠিক আছে? পাল্পের মধ্যে অবশ্যই কি থাকতেছে? ওই যে রোম থাকতেছে, ছোট 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 ছোট। তাহলে আলটিমেটলি সেই সংবেদী অঙ্গ হিসেবে কাজ করতেছে, সংবেদনটা দিতেছে। আবার মেক্সিলারি পাল্প যেমন খাবারটা যাতে মানে আটকে থাকে, পড়ে না যায়, ওইটা কাজ করে, সেও সেম কাজ করবে, খাবারটাকে ফসকে যাওয়া থেকে রোধ করবে। ঠিক আছে? তাহলে খাদ্যকে ফসকে যাওয়া থেকে রোধ করে।
একটা ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি? সেটা হচ্ছে এই যে লেবিয়াল পাল্প, সে খাদ্য নির্বাচনে সাহায্য করে। খাদ্য নির্বাচনে সাহায্য করবে। তার মধ্যে যে সংবেদী মানে রোমগুলো আছে, তাহলে সে একটা সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে, এবং লেবিয়াল পাল্পটা আলটিমেটলি খাদ্য নির্বাচনে কাজ করে। আমি কিন্তু বললাম এটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এখানে মেক্সিলারি পাল্প থাকবে, লেবিয়াল পাল্প অপশনে থাকবে, তখন আমরা কোনটা দেখাবো? লেবিয়াল পাল্প দেখাবো। আজকের একদম লাস্ট ছোট একটা অংশ, সেটা হচ্ছে হাইপোফেরিংস। এখন আমরা হাইপোফেরিংসটা বলবো। এই যে এই ছবি দেখো, হাইপোফেরিংস একদম ছোট একটা অংশ, এটা পড়া অনেক অল্প। হাইপোফেরিংস, হাইপোফেরিংস। এই যে হাইপোফেরিংস, এটা কই থাকে? এটা থাকে ল্যাব্রামের নিচে। এটা একটা মাংসল, এটা একটা অনেকটা উপজিহ্বা, এটারে বলা হয় উপজিহ্বা। উপজিহ্বা, এটার অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে ল্যাব্রামের নিচে। ল্যাব্রামের নিচে। এটা হচ্ছে ক্ষুদ্র, এটা হচ্ছে কি? ক্ষুদ্র এবং মাংসল, এবং মাংসল, তাই এটাকে বলা হচ্ছে উপজিহ্বা। এর চার দিক দিয়ে মেন্ডিবল, মেক্সিলা, লেবিয়াম সবাই আছে। এর চার দিক দিয়ে দেখো, এই যে মনে করো এই যে হাইপোফেরিংস, তার চার দিক দিয়ে মেক্সিলা, মেন্ডিবল, ল্যাব্রাম সবাই তার চার দিক দিয়ে আছে। ঠিক আছে? এটা আসলে ছবি দেখলে বোঝা যায়, এটা আলাদা করে মনে রাখার কিছু না। তো তার কাজ কি? তার কাজ হচ্ছে খাদ্য বস্তুটাকে নাড়াচাড়া করে লালার সাথে মিশাতে সাহায্য করে। তাহলে তার কাজ কি? তার কাজ হচ্ছে খাদ্য বস্তুটাকে নাড়াচাড়া বা নড়াচাড়া করে, নাড়াচাড়া নাড়াচাড়া করে লালার সাথে মিশাতে সাহায্য করে। জিহ্বার কাজ যেটা, ঠিক সেম, লালার সাথে মেশাতে সাহায্য করে। এবং আর একটা ছোট্ট একটা জিনিস, যে সে আসলে ওই যে লেবিয়ামের ভিতরের কিনারা থেকে সৃষ্ট হয় একটা ঝিল্লি হাইপোফেরিংস এর অঙ্কীয় তলের সাথে যুক্ত থাকে। এটা আসলে বোঝানোর মানে দরকার নেই। সে আসলে মানে একটা লাইন বইয়ের মধ্যে আছে দেখবা, সেটা বলতেছে যে মানে এই যে হাইপোফেরিংসটা, সেটা আসলে মানে যুক্ত থাকে একটা অঙ্কীয় তলের সাথে, হ্যাঁ, একটা ঝিল্লির মাধ্যমে এটা লেগে থাকে। আমাদের জিহ্বা যেরকম আলগা হয়ে থাকে, যেরকম লাগা থাকে, অনেকটা এরকম সেম। মোটামুটি আজকের পড়া শেষ। আমি জাস্ট মুখভঙ্গটা 2 মিনিটে রিক্যাপ করাই, এটা একটু কঠিন। আমি 2 মিনিটে রিক্যাপ করাই, তারপরে কার কোন প্রশ্ন আছে জানবো, এরপরে ক্লাস শেষ। মুখভঙ্গ, আমরা দেখছিলাম যে মস্তকের মধ্যে আমরা অনেকগুলো অঞ্চল দেখছিলাম, অনেকগুলো অংশ দেখছিলাম, পুঞ্জাক্ষী, ওসিলি, তারপরে দেখছি আমরা অ্যান্টেনা। মুখভঙ্গ দেখলাম। 4 নম্বর হচ্ছে মুখভঙ্গ। মুখভঙ্গ কি? তার মুখের চারদিকে যে নরনক্ষম ও সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে, এটাকে বলে মুখভঙ্গ। এটা কয়টা অংশ? 5টা। ল্যাব্রাম, মেন্ডিবল, মেক্সিলা, লেবিয়াম, হাইপোফেরিংস। এন্ড এটা কি ধরনের? এটা হচ্ছে মেন্ডিবুলেট বা চর্বণ উপযোগী। প্রথমত ল্যাব্রাম। এই যে ল্যাব্রাম, ল্যাব্রামটা হচ্ছে চাপা চাকতির মতো উপরের ওষ্ঠ গঠন করে। এটার মাঝখান বরাবর একটা খাঁজ থাকে, যেটা খাবারটাকে ধরে রাখতে সাহায্য করে এবং স্বাদ নিতে সে সাহায্য করে। মেন্ডিবল দুই পাশে থাকে 2টা করে 3 কোণা, এর মধ্যে আসলে দাঁত থাকে যেগুলো করাতের মতো, এন্ড খাবারটাকে এটা কাটে। মেক্সিলা, মেক্সিলার মধ্যে অংশগুলোর নাম সিরিয়ালি মনে রাখতে হবে: কার্ডো, স্টাইপস, লেসিনিয়া যেটা নখের মতো, গেলিয়া যেটা ঢাকনির মতো। মেক্সিলারি পাল্প থাকে 5টা, যার মধ্যে সূক্ষ্মরোম থাকে, তাই সে সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। মেক্সিলারি পাল্প সে অ্যান্টেনা এবং পাটটাকে, অগ্রভাগটাকে পরিষ্কার রাখে এবং খাদ্যবস্তু যাতে হরণ না হয়, পড়ে না যায়, সেটাকে কাজ করে। তারপরে হচ্ছে লেবিয়াম, এটা হচ্ছে নিচের ঠোঁট তৈরি করে। এটা কে বলা হয় দ্বিতীয় জোড়া মেক্সিলের প্রতিনিধি, কারণ এর মধ্যে কিছু রোম থাকে, লেবিয়াল পাল্প থাকে, যেটা থাকে 3টা। লেবিয়াল পাল্পের অন্যতম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সে খাদ্য নির্বাচনে সাহায্য করে, এছাড়া সংবিধি অঙ্গ হিসেবে কাজ করে, খাবারকে ফসকে যাওয়ার রোধ করে। লেবিয়ামের 2টা অংশ, মেন্টাম আর সাবমেন্টাম, এবং দুই পাশে কি থাকতেছে? লিগুলি থাকতেছে। কি থাকতেছে? লিগুলি, নরনক্ষম। হাইপোফেরিং যেটা হচ্ছে উপজিহ্বা, যেটাকে খাবারটাকে নাড়াচাড়া করে লালার সাথে মিশাতে সাহায্য করে। তাহলে প্রত্যেকটা অংশের কাজটা আমরা মনোযোগ দিয়ে করবো।